প্রিয় শিক্ষার্থী, এই পর্বে আলোচনায় থাকছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন থেকে প্রায়ই প্রশ্ন হয়। আশা করি আমার আলোচনার মধ্য থেকেই আপনি প্রশ্ন কমন পাবেন। আসুন আমরা সংবিধানের সংশোধনগুলি দেখে নেই। আপনারা জানেন এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। তবে আমার এই রেকর্ড দেওয়ার পর যদি আবার সংশোধন হয় তবে তা আপডেট করে পড়তে হবে কিংবা আমাদের অ্যাপের দিকে নজর রাখতে হবে। সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 10ম ভাগের 142 নং অনুচ্ছেদে। সংবিধানের সংশোধন সম্পর্কিত অনুচ্ছেদটি নিম্নরূপ। অনুচ্ছেদ 142, সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও ক সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারবে, তবে সত্য থাকে যে অ অনুরূপ সংশোধনীর জন্য আনিত কোনো বিলের সম্পূর্ণ শিরোনামে এই সংবিধানের কোনো বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্ট রূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না। আ সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য 2/3 ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোনো বিলে সম্মতি দানের জন্য তারা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না। উপরি উক্ত উপায়ে কোনো বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের 7 দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি দান করিবেন এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করিয়াছেন বলিয়া গণ্য হইবে। সংবিধানের কিছু অনুচ্ছেদ সংশোধনের অযোগ্য বলে বাংলাদেশ সংবিধানের 1ম ভাগের 7 খ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 7 খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য। 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, 1ম ভাগের সকল অনুচ্ছেদ, 2য় ভাগের সকল অনুচ্ছেদ, 9ম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে 3য় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। সংবিধানের সংশোধনী সমূহ। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধানের 17টি সংশোধনী গৃহীত হয়েছে। সংশোধনীগুলো সারসংক্ষেপ নিম্নে তুলে ধরছি। প্রথম সংশোধনী 15 জুলাই 1973। 1971 সালের মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধে লিপ্ত বন্দী পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিচারের জন্য এই সংশোধনী আনা হয়। প্রথম সংশোধনী উত্থাপন করেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। তাহলে আপনাদেরকে যে তথ্যটি মনে রাখতে হবে, প্রথম সংশোধনী কেন হয়েছিল? যুদ্ধ অপরাধে লিপ্ত বন্দী পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিচারের জন্য। দ্বিতীয় সংশোধনী, এটি হয় 20 সেপ্টেম্বর 1973 সালে। জরুরি অবস্থা ঘোষণার বিধান, নিবর্তনমূলক আটক সংক্রান্ত আইন এবং মৌলিক অধিকার পরিপন্থী আইন প্রণয়নের জন্য সংবিধানের এই দ্বিতীয় সংশোধনী আনা হয়। এটিও আইনমন্ত্রী মনোরঞ্জন ধর উত্থাপন করেন। তৃতীয় সংশোধনী, এটি কার্যকর হয় 23 নভেম্বর 1974 সালে। তৃতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের 2 ক উপ অনুচ্ছেদকে সংশোধন করে ভারত বাংলাদেশ সীমানা চুক্তি কার্যকর করা হয় এবং বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর করা হয়। এই তথ্যটি মনে রাখলেই চলবে যে বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? তৃতীয় সংশোধনীর মাধ্যমে। তৃতীয় সংশোধনী উত্থাপন করেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। চতুর্থ সংশোধনী, এটি কার্যকর হয় 25 জানুয়ারি 1975। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এগুলি দেওয়া হয়। একদলীয় রাজনীতি অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল, এটি প্রবর্তন করা হয়। চতুর্থ সংশোধনী উত্থাপন করেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। পঞ্চম সংশোধনী, এটি কার্যকর হয় 6 এপ্রিল 1979 সাল। 1975 সালের 15 আগস্টের সামরিক অভ্যুত্থানের পর হতে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডের ফরমানের
ও প্রতিবিধানের বৈধতা দান এবং সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজনের নিমিত্তে এই সংশোধনী আনা হয়। 2010 সালের 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের এই পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেন। পঞ্চম সংশোধনী উত্থাপন করেন সংসদ নেতা শাহ আজিজুর রহমান। ষষ্ঠ তফসিল 8 জুলাই 1981 এটি কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যার পর নিয়োগকৃত উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থীর বিষয় বৈধকরণ করা হয়। ষষ্ঠ সংশোধনী উত্থাপন করেন সংসদ নেতা শাহ আজিজুর রহমান। সপ্তম সংশোধনী 10 নভেম্বর 1986 সাল এটি কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে হুসেন মোহাম্মদ এরশাদ শাসন আমলের সকল কর্মকাণ্ড বৈধকরণ করা হয়। 2011 সালের 15 মে আপিল বিভাগ সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। সপ্তম সংশোধনী 1982 থেকে 1986 সাল পর্যন্ত সামরিক শাসনের সকল কর্মকাণ্ডের বৈধতা দান করা হয়েছিল। সপ্তম সংশোধনী উত্থাপন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম। অষ্টম সংশোধনী 7 জুন 1988। এই সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন এবং ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। অষ্টম সংশোধনী উত্থাপন করেন সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। নবম সংশোধনী 10 জুলাই 1989 সাল। সার্বজনীন ভোটে একই সাথে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থার জন্য সংবিধানের নবম সংশোধনী করা হয়। রাষ্ট্রপতির সাথে উপরাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান ও রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে একাধিক ক্রমে 2 মেয়াদে সীমাবদ্ধ রাখা। নবম সংশোধনী উত্থাপন করেন সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। দশম সংশোধনী এটি কার্যকর হয় 12 জুন 1990 সাল। পরোক্ষ ভোটে মহিলাদের 30টি সংরক্ষিত আসনের 10 বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার রিনিউ এর ব্যবস্থার জন্য সংশোধনী করা হয়। দশম সংশোধনী উত্থাপন করেন আইন ও বিচার মন্ত্রী হাবিবুল ইসলাম। 11তম সংশোধনী 6 আগস্ট 1991 সাল। এই সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতি পদে প্রধান বিচারপতির নিয়োগ এবং অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন সত্ত্বেও পুনরায় প্রধান বিচারপতির প্রত্যাবর্তন বৈধকরণ করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের শপথে ফিরে যাবার বিধান আনা হয়। একাদশ সংশোধনী উত্থাপন করেন আইন ও বিচার মন্ত্রী মির্জা গোলাম হাফিজ। 12তম সংশোধনী 6 আগস্ট 1991 সালে এটি কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দ্বাদশ সংশোধনী উত্থাপন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 13তম সংশোধনী এটি কার্যকর হয় 27 মার্চ 1996 সালে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য সংবিধানের 13দশ সংশোধনী আনয়ন করা হয়। 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে। 13দশ সংশোধনী উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 14তম সংশোধনী 16 মে 2004 সাল এটি কার্যকর হয়। মহিলা সংসদের সংরক্ষিত আসনের সংখ্যা 30 থেকে 45-এ উন্নীতকরণ, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিস সহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শন, বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা 65 থেকে 67-তে বৃদ্ধিকরণ ইত্যাদি কারণে সংবিধানের 14দশ সংশোধনী আনয়ন করা হয়। 14দশ সংশোধনী উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। অবশ্যই 14তম সংশোধনী মনে রাখতে হবে। 15তম সংশোধনী 30 জুন 2011 এটি কার্যকর হয়। দেখেন 15তম সংশোধনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়, যেটি 13তম সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করা হয়।
বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি ও বিভিন্ন সরকারি অফিস আদালতে তার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থার মেয়াদকাল সর্বোচ্চ 4 মাস করা হয়। মহিলা সাংসদদের সংরক্ষিত আসনের সংখ্যা 45 থেকে 50-এ উন্নীতকরণ ইত্যাদি কারণে 30 জুন 2011 সংবিধানের ৫৫ সংশোধনী প্রণয়ন করা হয়। তাহলে নারী সংরক্ষিত আসন 45 থেকে 50-এ উন্নীতকরণ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এটি 15তম সংশোধনীর মাধ্যমে। এই তথ্যগুলি মনে রাখতে হবে। ৫৫ সংশোধনী উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ১৬তম সংশোধনী ১৭ সেপ্টেম্বর ২০১৪ সালে এটি কার্যকর হয়। বিচারপতিদের অভিশংসন বা অপসারণে ক্ষমতা জাতীয় সংসদের উপর অর্পণ করে ১৭ সেপ্টেম্বর ২০১৪ সালে সংবিধানের ১৬ সংশোধনী আনয়ন করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলি আপনাকে মনে রাখতে হবে। ২০১৬ সালে ৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ১৬ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে, অর্থাৎ ২০১৬ সালে এটিকে অবৈধ ঘোষণা করা হয়। ১৬ সংশোধনী উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ১৭তম সংশোধনী, এটি লাস্ট গুরুত্বপূর্ণ সংশোধনী। ৮ জুলাই ২০১৮ এটি কার্যকর হয়। সপ্তদশ সংশোধনীর বিষয় যা ছিল, যেমন জাতীয় সংসদে মহিলাদের জন্য 50টি সংরক্ষিত আসন আরো 25 বছরের জন্য সংরক্ষণ করা। সপ্তদশ সংশোধনী উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ নোট যা আপনাকে মনে রাখতেই হবে, বাংলাদেশ সংবিধানের সংশোধনীগুলোর মধ্যে 4টি সংশোধনী সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়। সংশোধনীগুলো হলো পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ এবং ১৬ সংশোধনী, এবং আলোচনার সময় এগুলো আমরা বলেছি, কিন্তু এগুলি বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিম্নের কোন সংশোধনীটি বাতিল হয়েছে। তখন আপনি মনে রাখবেন 5, 7, 13 এবং 16। প্রিয় শিক্ষার্থী, সংবিধান সংশোধনের ক্লাস এখানেই শেষ হলো। সবগুলি সংশোধনী মনে রাখতে হবে প্রিলিমিনারির জন্য, তা নয়। প্রিলিমিনারির জন্য বেশি গুরুত্ব দিবেন 1, 2, 3, 4, 8, 13, 15, 17, এই 8টি বেশি গুরুত্ব দিবেন। তার মধ্যে যদি আমাকে বলেন যে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলি, তাহলে 17, 15, 13, 1 এগুলি আপনাকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তেই হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সংবিধানের সংশোধন থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।